আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো এবং ভালোই আছো। রবীন্দ্রনাথ ঠাকুর 1924 খ্রিস্টাব্দে শিক্ষকদের সম্মেলনে একটি কথা বলেছিলেন। শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মনের মুক্তি, হৃদয়ের মুক্তি ও চিন্তা শক্তির মুক্তি। আর এই মুক্তির সাধনাগুলোকে শিক্ষার্থীরা যেন ঘরে অবস্থান করেও পড়তে পারে, তারই আয়োজনে অনলাইন ক্লাসের ব্যবস্থা। ক্লাসের শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ স্যারকে, কারণ উনি করোনা কালে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে অনলাইন ক্লাসের মাধ্যমে সেতুবন্ধন তৈরি করে দিতে পেরেছেন। তো আজকের নবম দশম শ্রেণীর অনলাইন বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় সাহিত্য পাঠের খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প শুভা নিয়ে। শুভা গল্পের জনক যাকে বলতে পারি তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এ সূত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়া শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। ওনার সাহিত্যিক পরিচয় একটু আমরা জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভাধর। তিনি একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, চিত্রকার, অভিনেতা, নাট্য প্রযোজক ইত্যাদি নানা পরিচয়ে পরিচিত। সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার ছিল বিস্ময়কর পদচারণা। কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, পত্র সাহিত্য, ভ্রমণ সাহিত্য ইত্যাদি সাহিত্যের সকল শাখা এবং সঙ্গীত, চিত্রকলা ইত্যাদি শিল্প মাধ্যমে তার অবদানে সমৃদ্ধ হয়েছে। তিনি বাংলা ছোট গল্পের জনক। তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, বলাকা, পুনশ্চ, পত্রপুট, শ্যামলী, সেচদিত প্রভৃতি তার কাব্য। উপন্যাস হচ্ছে চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, 4 অধ্যায়, যোগাযোগ এবং শেষের কবিতা। তোমরা অনেকেই শেষের কবিতা উপন্যাস পড়েছ। ওনার নাটক হচ্ছে বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, রাজা, অচলায়তন। প্রবন্ধ হচ্ছে বিচিত্র প্রবন্ধ এবং কালান্তর। ভ্রমণ সাহিত্য পারস্যে রাশিয়ার চিঠি। আর ওনার গানের সংকলন হচ্ছে গীতবিতা। এসো শিক্ষার্থীরা, আমরা এবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম নিয়ে জেনে নিই। উনি জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দের 7 মে, বাংলা 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পিতামহ শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মাতা সারদা দেবী। পরিবার ছিল পিরালি ব্রাহ্মণ বংশের। ওনার স্কুল জীবন ছিল ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি। তবে তিনি স্কুলের পাঠ শেষ করতে পারেননি। উচ্চশিক্ষা অর্জনে ব্যারিস্টারি পড়তে 17 বছর বয়সে ইংল্যান্ডে গমন করেন, তবে কোর্স সমাপ্ত করা হয়নি। কর্মজীবনে পিতার আদেশে 1884 খ্রিস্টাব্দে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন। 1890 খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। এই উপাধি হচ্ছে বিশ্বকবি, কবিগুরু। এছাড়া ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এ উপাধি তিনি বর্জন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট, বাংলা 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। এই তো গেল রবীন্দ্রনাথের জন্ম পরিচয়।
চলো শিক্ষার্থীরা, এবার আমরা গল্প সম্পর্কিত একটু তথ্য জেনে নিই। গল্পটি শুভা গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে সংগৃহীত। শুভা গল্পের বিষয়বস্তু হচ্ছে বাক প্রতিবন্ধী একটি মেয়ের নিজস্ব জগৎ ও সমাজ বাস্তবতা। আচ্ছা, এবার আমরা জেনে নিই শুভা গল্পের চরিত্রসমূহ। শুভা গল্পের কেন্দ্রীয় চরিত্র, যার নামেই গল্পটির নামকরণ করা হয়েছে। বাণীকণ্ঠ শুভার বাবা, যিনি মেয়েকে ভালোবাসেন। শুভার মা কন্যাকে অভিশাপ ভাবেন। প্রতাপ অকর্মণ্য হিসেবে পরিচিত। সুহাসিনী এবং সুকেশিনী শুভার বড় বোন। সর্বস্বী ও পাঙ্গুলি গোয়ালের গাভী, যারা শুভার বন্ধু। শুভা নামক বাকশক্তিহীন কিশোরীকে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে। কেন্দ্রীয় চরিত্রটি গল্পের নামকরণের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে। আর এই গল্পটির ভাষা সাধু ভাষায় রচিত। আর গল্পটির সাহিত্যরূপ হচ্ছে ছোট গল্প, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের ভাষায় শেষ হয়েও হইল না শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মূল বই বাংলা এবং খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। আমরা এবার বিশ্লেষণ করব শুভা গল্পের চরিত্র নিয়ে। শুভা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। তার পোশাকি নাম সুভাষিনী। সুভাষিনী শব্দের অর্থ যার ভাষণ অর্থাৎ কণ্ঠস্বর সুন্দর। কিন্তু শুভা জন্ম থেকেই ছিল বোবা, সে কথা বলতে পারত না। কিন্তু তার বড় বড় চোখ মনের ভাব প্রকাশ করত। মা তাকে গর্ভের কলঙ্ক হিসেবে দেখেন, নিজের ত্রুটিস্বরূপ দেখেন। শুভার বাবা অত্যধিক স্নেহ করলেও তার ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত। শুভার অনুভূতি শক্তি ছিল প্রখর। সে কথা বলতে না পারলেও অনেকেই তার মনের ভাষা বিভিন্ন উপায়ে বুঝতে পারে। এমন দুটি প্রাণী হচ্ছে শুভাদের গোয়ালের দুটি গাভী, সর্বস্বী ও পাঙ্গুলি। গাভী দুটি শুভার মনের সমস্ত ভাষাই বুঝতে পারে। তারা শুভার পায়ের শব্দ শুনে বুঝে নিত যে শুভা আসছে, কারণ তাদের কাছে শুভার পায়ের শব্দ ছিল অতি পরিচিত। শুভা নির্বাক বলে প্রকৃতি আর প্রাণীগুলি তার প্রকৃত সঙ্গী। একটি ছাগল ও বিড়াল শাবকও তাকে সঙ্গ দেয়। তাদের প্রতি অসীম মমতা রয়েছে শুভার। বাক প্রতিবন্ধী হওয়ায় প্রকৃতির সাথে শুভার গভীর সম্পর্ক ছিল। নদীর তীরে বসলে শুভা নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিলেমিশে একাকার হয়ে যেত। এগুলো যেন তার হয়ে কথা বলতো। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতিও শুভার ভাষার মতো নীরব অথচ বিশ্বব্যাপী বিস্তৃত। আর তাই লেখক বলেছেন, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। আর আছে প্রতাপ নামক এক খেয়ালি যুবকের প্রতি মানবিক দুর্বলতা। কৈশোর পেরোনোর সঙ্গে সঙ্গেই সমাজ বাস্তবতা তাকে নিষ্ঠুর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। হৃদয়হীন সমাজের চাপ সামলাতে শুভার অমতেই তার বিয়ের বন্দোবস্ত করা হয়। প্রতাপ গোসাইদের ছোট ছেলে অকর্মণ্য প্রতাপের প্রধান শখ ছিল ছিপ দিয়ে মাছ ধরা। এ কাজে তার সঙ্গী ছিল সুভাষিনী অর্থাৎ শুভা। প্রতাপ সুভাষিনীকে ডাকত সু বলে, অন্য সবাই তাকে ডাকত শুভা বলে। গল্পে শুভি শব্দটিও একবার এসেছে শুভার কল্পনায়। শুভা প্রতাপের নীরব সঙ্গ পছন্দ করে। তাকে প্রতিদিন একটি করে পান বানিয়ে খাওয়ায়। তাকে নিয়ে কল্পনার জগতে বিচরণ করে। এবার আসো শিক্ষার্থীরা, আমরা শুভার বাবা বাণীকণ্ঠ সম্বন্ধে একটু জেনে নিই। শুভাদির গ্রাম চণ্ডীপুর, বাড়ি ছোট নদী সংলগ্ন। শুভার বাবা পাড়াগাঁয়ের সচ্ছল গৃহস্থ। বাক প্রতিবন্ধী ছোট মেয়ের প্রতি তার অগাধ স্নেহ, উৎকণ্ঠারও শেষ নেই। মেয়েটির বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এর মূল কারণ। মেয়ে বড় হতে থাকলে সমাজে কানাঘুষাও করতে থাকে। বাণীকণ্ঠকে একঘরে করে দেওয়ার কথাও শোনা যায়। শেষ পর্যন্ত সমাজের মুখ রক্ষা করতে গিয়ে অপরিণামদর্শী সিদ্ধান্ত নেন।
স্ত্রীর সঙ্গে পরামর্শের ভিত্তিতে মেয়ের মতামত অগ্রাহ্য করে তার বিয়ের আয়োজন করেন তিনি। পিতার এই নিষ্ঠুরতাই শুভার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শুভা গল্পের সারসংক্ষেপ একটু জেনে নিই। শুভা গল্পে কিশোরী শুভার অন্তর্জগৎ ও পরিপার্শ্বের মধ্য দিয়ে বাক প্রতিবন্ধী নিজস্ব জগতের পরিচয় তুলে ধরা হয়েছে। অন্তর্জগতে শুভা সংকুচিত, সে নিজেকে জন্ম অভিশপ্ত হিসেবে অনুভব করে, নিজেকে সবার আড়ালে রাখে, ইচ্ছেগুলোকে কল্পলোকে সাজিয়েই তৃপ্ত হয়। বহির্জগতেও সে সঙ্গীহীন, প্রবা প্রকৃতির আশ্রয়ে সে স্বস্তি পায়। গৃহপালিত জীবজন্তুই তার নীরব সঙ্গী। এছাড়া অনির্ণেয় এক সম্পর্ক সূত্রে বেঁধেছে প্রতাপকে। তাই প্রতাপ যখন নদীর তীরে বসে মাছ ধরত, তখন শুভা তার পাশে বসে ভাবত সে যদি প্রতাপের কোনো কাজে বা সাহায্যে আসতে পারত, কিন্তু তার কিছুই করার ছিল না। তাই সে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, যেন হঠাৎ মন্ত্র বলে সে এমন একটা আশ্চর্যকাণ্ড ঘটিয়ে নিতে পারে যা দেখে প্রতাপ অভিভূত হয়। বস্তুত প্রতাপের মন জয় করার জন্যই শুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। শারীরিক প্রতিবন্ধীদের অনুভূতির প্রখরতার দৃষ্টান্ত হিসেবে শুভাকে উপস্থাপন করা হয়েছে এ গল্পে। তার ধারণ এবং প্রকাশ ক্ষমতা অসাধারণ মাত্রা। ধারণ ক্ষমতা নোংরা হিসেবে পাই মা দৃষ্টিভঙ্গি, বাবা স্নেহ, প্রতাপের প্রশ্রয়, জীবজন্তুর আদর কাতরতা, পরিবারের সলা পরামর্শ, সমাজের কানাঘুষা সবই সে বুঝতে পারে। ভাষাহীন হওয়া সত্ত্বেও তার প্রকাশ ক্ষমতার নমুনা হিসেবে পাই সুদীর্ঘ পথলোপ বিশিষ্ট চোখের ভাষা, মুখের ভাব, ঠোঁটের অভিব্যক্তি, পায়ের শব্দ, শরীরের স্পর্শ, নীরব কান্না। স্থানকাল পাত্র ভেদে নানা ঘটনার মধ্য দিয়ে অনুভূতির এই বহিমাত্রিকতায় রূপায়িত হয়েছে। এই গল্পে প্রতিবন্ধী শুভার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে মা বাণীকণ্ঠ, বাবা বাণীকণ্ঠ, প্রতাপ ও লোক সমাজের মধ্য দিয়ে। মা শুভার প্রতি বিরক্ত, তাকে গর্ভের কলঙ্ক হিসেবে বিবেচনা করেন। বাণীকণ্ঠ মেয়েকে অতিরিক্ত স্নেহ করেন। শুভা জন্ম থেকেই বোবা। বড় দুই বোনের বিয়ে হয়ে গেলেও শুভার এই ত্রুটির কারণে তাকে বিয়ে দেওয়া অত্যন্ত কঠিন হবে। এই নিয়ে দুশ্চিন্তায় ভোগেন শুভার বাবা মা। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তৎকালীন সমাজ ব্যবস্থার চিত্রও আমরা দেখতে পাই শুভা গল্পের মাধ্যমে। গ্রামের মানুষের নিন্দা ও একঘরে হওয়ার ভয়ে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে শুভাকে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। শুভার বয়স ক্রমেই বেড়ে চলছিল। তৎকালীন সমাজে তার বয়সের মেয়েদের বিয়ে না হলে তা নিয়ে নিন্দা করা হতো। শুভা বাক প্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে করতে রাজি হয় না কেউ। ফলে তার পরিবারকে নিয়ে সমালোচনা বাড়তে থাকে। উপরন্তু শুভার বাবা সচ্ছল গৃহস্থ হওয়ায় তার কিছু শত্রুও ছিল। তাদের প্ররোচনায় পরিবারটিকে একঘরে করা হবে বলেও গুজব ছড়ায়। এ কারণে শুভাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ গৃহীত হয়। পরিচিত পরিবেশের প্রতি প্রবল মায়া অনুভব করায় শুভা কলকাতায় যেতে চায় না। বাণীকণ্ঠ শুভাকে অন্য মেয়েদের তুলনায় বেশি স্নেহ করেন। তিনি বুঝতে পারেন নিজের বাড়ি ছেড়ে কলকাতায় যেতে শুভার অনেক কষ্ট হবে। শুভার মাঝে তার বাড়ির প্রতি রয়েছে গভীর মমত্ববোধ। বাড়ির চারপাশের প্রকৃতির সাথে সে করে নিয়েছে মিতালি। বোবা হওয়ার কারণে তার তেমন কোনো বন্ধু নেই। গোয়ালের দুটি গাভী, ছাগল, বিড়াল শাবক আর মানব সমাজে অন্তর্ভুক্ত প্রতাপ তার নিত্য সহচর। এদেরকে ছেড়ে কলকাতার অনিশ্চয়তা ভরা জীবনকে মেনে নিতে সায় দেয় না শুভার মন। তাই চিরপরিচিত প্রকৃতিকে শেষবারের মতো আলিঙ্গন করার জন্য শুক্লা দ্বাদশীর রাতে শুভা শয়নগৃহ থেকে বেরিয়ে গিয়েছিল এবং লুটিয়ে পড়েছিল ঘাসের বুকে। যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরে শুভা বলতে চেয়েছে তাকে যেন ত্যাগ না করে।
প্রকৃতির প্রতি অগাধ মমত্ববোধই শুভাকে শুক্লা দ্বাদশী রাতে শয়নগৃহ থেকে বের করে এনেছিল। মূলত এক বাক প্রতিবন্ধী মেয়ের প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি বিখ্যাত হয়ে আছে। শুভা কথা বলতে না পারায় তার সাথে কোনো ছেলে মেয়ে কথা বলতো না, খেলতো না, ফলে শুভা নিজের জগৎ নিজেই তৈরি করেছে। মূক প্রাণীদের কাছে সে মুখর। নির্বাক প্রকৃতির কাছে শুভা পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন। শুভা গল্পটি যে সকল বিষয়ে ভূমিকা রাখে, প্রতিবন্ধীদের সাথে সখ্যতা গড়ে তুলতে, অনুরাগ সৃষ্টিতে, বাক প্রতিবন্ধীদের প্রতি সুমনোভাব গড়ে উঠতে, প্রতিবন্ধীদের সাথে ভালো আচরণ করার মানসিকতা গড়ে উঠতে ভূমিকা রাখে। লক্ষ্য করো শুভা গল্পের কিছু শব্দার্থ যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, এগুলো থেকে তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন আসে। কিশলয় শব্দের অর্থ কি? গাছের নতুন পাতা, শুক্লা দ্বাদশী, শুক্ল পক্ষের চাঁদের 12তম দিন, অনিমেষ অপলোক, বিজন মূর্তি, নির্জন অবস্থা, মুখ বধির। তর্জমা: এক ভাষা থেকে অন্য ভাষায় বলা বা লেখাকে বলে তর্জমা। নেত্র পল্লব, চোখের পাতা, গর্ভের কলঙ্ক, সন্তান হিসেবে কলঙ্ক। শুভার মা শুভাকে গর্ভের কলঙ্ক হিসাবে বিবেচনা করতেন। ঢেকি, ধান থেকে চাল তৈরির লোকজ যন্ত্র। পূর্ণিমা, চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়। কপল, কপল শব্দের অর্থ হচ্ছে গাল। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই গল্পের মূল বক্তব্যটা সম্পর্কে একটু জেনে নিই। বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে গল্পটিতে। মমত্বহীন সমাজে নির্বাক শুভা গৃহপালিত প্রাণী ও প্রকৃতির মাঝে আশ্রয় খুঁজে বেড়ায়। তার ইচ্ছে অনিচ্ছেকে গুরুত্ব না দিয়েই বিয়ের আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় শুভার চিরপরিচিত পরিবেশকে আঁকড়ে ধরে। পরিশেষে আমি বলতে চাই যে সামাজিকভাবে আমাদের প্রতিবন্ধীদের মর্যাদা দিতে হবে, মানুষ হিসেবে বসবাস করার পূর্ণ অধিকার দিতে হবে। সমাজের এই সব শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের বাদ দিয়ে সমাজের উন্নয়ন অসম্ভব, কারণ তারাও এই সমাজেরই অংশ। আমিও অবশ্যই তোমাদের কাছে থেকে আশা করি যে তোমরা কখনোই আমাদের সমাজে যে ধরনেরই প্রতিবন্ধী হোক না কেন তাদেরকে কখনোই অবহেলা করবে না, বরঞ্চ তাদেরকে স্নেহ, মায়া, মমতা এবং ভালোবাসায় তাদেরকে সমাজে বেঁচে থাকার জন্য মর্যাদা দেবে। আজকের আলোচনা আমার এ পর্যন্তই। আশা করি তোমরা ঘরে আছো, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে এবং অবশ্যই বই পড়বে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।